সেটি ছিল দি নোবেলিটি, অর্থাৎ যারা সমাজের উঁচু স্তরের মানুষ, বিলেতে বিশেষ করে যারা ফিউডাল নেতারা যারা ছিলেন, আমরা যাদের জমিদার বলি আমাদের ভাষায়, এবং যারা রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, সেটা ছিল দ্বিতীয় স্তম্ভ। আর তৃতীয় স্তম্ভ হিসাবে পরিচিত ছিল সাধারণ মানুষ, গণমানুষ, যার প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্টকে বলা হতো তৃতীয় স্তম্ভ। তারই সঙ্গে এডমন্ড বার্গ যোগ করেছিলেন মিডিয়াকে চতুর্থ স্তম্ভ হিসাবে, এবং তার যৌক্তিকতায় তিনি বলেছেন যে যদি সংবাদপত্র বা মিডিয়া এই পূর্ববর্তী তিনটি স্তম্ভকে জবাবদিহি তার আওতায় না আনে, তাহলে পৃথিবীতে গণতন্ত্র আসতে পারে না। আজকে এই বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে আজকে আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ইতিহাসে 1711 থেকে আমি আসবো 1991, আজকে থেকে প্রায় 35 বছর আগে দক্ষিণ আফ্রিকার সেখানে আফ্রিকার মজলুম সাংবাদিক যারা ছিল তারা একটি সম্মেলন করেছিল, এবং সেই সম্মেলন থেকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি ঘোষণাপত্র দিয়েছিল। তার নাম ছিল উইন্ডহক ডিক্লারেশন, 1991 সালে। এবং তার দু বছর পরে 1993 সালে জাতিসংঘ সেই উইন্ডহক ডিক্লারেশন থেকে তারা যে বার্তাটি গ্রহণ করেছিল, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছিল, সেই 1993 সালে ঘোষণা করা হয় জাতিসংঘ থেকে যে 3রা মেতে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত। এই হচ্ছে সংবাদপত্র এবং তার স্বাধীনতার আধুনিক এবং প্রাচীন ইতিহাস। কিন্তু সেই ইতিহাস অসম্পূর্ণ থাকবে আজকে যদি আমি তার সঙ্গে ইতিহাসের ধারাবাহিকতায় আর একটি ঘটনা উল্লেখ না করি। সেটি হচ্ছে এই যে আজকে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, যেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার একটি মূল স্তম্ভ, এটির যিনি সৃষ্টি করেছিলেন তার নাম অন্য কেউ নয়, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট। কাজে আমি ইতিহাসের 3টি অধ্যায় আমি বলেছি। প্রথম অধ্যায় বলেছি এডমন্ড বার্কের কথা, যে ইতিহাসটি লিপিবদ্ধ করেছিলেন 1840 সালে বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক টমাস কার্লাইল। এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমি ইতিমধ্যে বলেছি উইন্ডহক ডিক্লারেশন এবং জাতিসংঘের যে সিদ্ধান্ত, বিশ্ব ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এবং আমি তার সঙ্গে বিনীতভাবে যোগ করব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেত্রী ছিলেন অন্য কেউ নন, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট। এবং আপনারা জানেন যে তার অব্যবহিত পূর্বে একটু আগে বোধহয় উল্লেখ করেছেন বরকতুল্লাহ বুলু সাহেব, অথবা হয়তো এটা করেননি, বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল তার পূর্বে আওয়ামী লীগের যে একদলীয় পাকশালী শাসন, তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র 4টি তাদের পছন্দের সংবাদপত্র রেখে, যে 4টি সংবাদপত্রের কাজ সংবাদ তারা প্রচার করত না, তারা প্রচার করত স্তুতি, বাকশালের স্তুতি, আওয়ামী লীগের স্তুতি, তাদের নেতাদের স্তুতি। অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা তখন কবর রচনা করা, এবং তা থেকে মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান। এই কথাটি আজকে আমরা গর্ব করে স্মরণ করি। এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই।
আজকে যারা এই আলোচনা সভার আয়োজক তাদের আমি ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই হয়তো এখানে ভুলে গেছেন যে আমি যে কোনো কারণেই হোক দীর্ঘ 6 মাস আমি বাংলাদেশের সংবাদপত্রের যে দায়িত্ব, যে সাংবাদিকতার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করেছি। এবং আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সেই 6 মাস আমি কিন্তু কোনো দিন সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট ইস্যু করি নাই। আমি ইস্যু করি না এই কারণে, একটি মাত্র কারণে, যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে নীতি, যে সংবাদপত্রের স্বাধীনতার যে নীতি, আমি সেটাতে বিশ্বাস এবং বিশ্বাসী ছিলাম বলেই আমি কখনো সংবাদপত্রের, এখানে যারা সংবাদপত্রের প্রতিনিধি আছেন, যারা সেই সময়টা সম্বন্ধে জানেন, 2001 সাল, আজকে থেকে 25 বছর আগের কথা বলছি, তারা সাক্ষ্য দেবেন যে আমি সেই 6 মাস কোনো দিন কোনো সংবাদপত্রের উপরে কোনো রকমের সেন্সরশিপ অথবা কোনো রকমের বিধি নিষেধ আমি আরোপ করি নাই। কারণ আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আমি এটা বিশ্বাস করি যে যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে তাহলে কোনো দেশে গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্রের মূল উপাদান হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, যাকে আজকে থেকে 200 বছর আগে দি ফোর্থ স্টেট বলে ঘোষণা করেছিলেন এডমন্ড বার্গ। এবং আজকে আমি নতুন করে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত 15 বছর বাংলাদেশের সংবাদপত্রের কি পরিণতি হয়েছিল। আজকে আমি এটা বিশ্বাস করব যে আজকে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারা যেন আর কখনো সংবাদপত্রের কণ্ঠ চেপে না ধরে। এবং আজকে সাংবাদিকরা যারা এখানে এসেছেন, আমি তাদের কাছে বলবো, একটা পুরনো গল্প আমি মনে করিয়ে দিতে চাই। এই প্রেস ক্লাবে একদিন এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন সেই সময়, যে আপনারা তখন বিএনপির সরকার ছিল, আপনারা জানেন, যে তাই সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন? আমাদের কি সংবাদপত্রে সব কিছু লেখার যে স্বাধীনতা সেটি কি আছে? আমি তাকে একটি মজার উত্তর দিয়েছিলাম, আমি সেটা পুনরাবৃত্তি করে আজকে আপনাদের মনে করিয়ে দিতে চাই। আমি বলেছিলাম যে আমি যতদিন এই সংবাদপত্র বিষয়ের দায়িত্বে আছি, বাংলাদেশে সংবাদপত্রকে আমি শুধু সত্য কথা লেখার স্বাধীনতা দেই নাই, মিথ্যা কথা লেখারও স্বাধীনতা দিচ্ছি। কাজেই বিষয়টি হচ্ছে এই, এতে করে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে সরকার যেমন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেবে, সাংবাদিকদের যেমন সরকার স্বাধীনতা নিশ্চিত করবে, তেমনি সংবাদপত্র এবং সংবাদ কর্মীদেরও কিন্তু একটি দায়িত্ব আছে। সেই দায়িত্বটি কি? সেই দায়িত্বটি হচ্ছে এই, যে তারা কিন্তু সত্য প্রকাশ করবে, সত্য প্রচার করবে, মিথ্যা নয়। সেই কথাটি আমি সেদিন তাদের বোঝাতে চেয়েছিলাম। আজকের এই যে পরিপ্রেক্ষিত, সেখানে এসে আমি নতুন করে বলতে চাই যে বাংলাদেশে যে পরিবর্তন যে এসেছে বিগত 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, সেই পরিবর্তনের মূল একটি লক্ষ্য হতে হবে সংবাদপত্রের স্বাধীনতা। যদি আমরা এই পরিবর্তনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের 18 কোটি মানুষকে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমি মনে করি আমাদের সেই বিপ্লব ব্যর্থ হবে। আজকে ছাত্র সমাজ যারা অত্যন্ত একটি গৌরবময় অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছে, আমি তাদের শ্রদ্ধা জানাই, তাদের সম্মান জানাই। পাশাপাশি একথাও আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে বাংলাদেশে কিন্তু সম্মান অর্জন করা সম্ভব, এবং সেই সম্মান অর্জন করা খুব কঠিন। সেই কাজটি তারা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। আমি একজন রাজনীতিক হিসেবে 100টি ভালো কাজ যদি করি, সেটা তারা মনে রাখবে, এটা আমি স্বীকার করি, তারা প্রশংসা করবে, কিন্তু
তার পাশাপাশি যদি আমি একটি খারাপ কাজ করি, বাংলাদেশের মানুষ কিন্তু আমার সেই একটি খারাপ কাজ নিয়ে প্রশ্ন তুলবে, আমি যে বাকি 100টি ভালো কাজ করেছি সেটা কিন্তু তখন তারা ভুলে যাবে। কাজে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি। আমরা আশা করি তারা বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটি দ্রুততম সময়ে তারা সম্পন্ন করবে, এবং পাশাপাশি তাদের এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চায় যে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপূর্ণ, বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য, বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় জীবনযাপন করে, তাদের সহ্য ক্ষমতা কম। বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং বাংলাদেশের মানুষের যে সাইকোলজি সেটা হচ্ছে এই যে আজকে যাকে মাথায় তুলে না নৃত্য করবে, আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় পিষতে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি, এবং এই সত্যিটা কিন্তু যারা ভুলে যাবে তারা কিন্তু ইতিহাসের পরীক্ষায় পরাজিত হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমরা সংস্কার করব। আজকের পৃথিবী, আমি 1711 সালের ইতিহাসটি কেন আপনাদের সামনে উপস্থাপন করেছি। 1711 সালে যেদিন প্রথম ব্রিটিশ পার্লামেন্টে সাংবাদিকদের প্রবেশ করে রিপোর্টিংয়ের অধিকার দেওয়া হয়েছিল, সেটি কি একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল না? কাজেই মানব সভ্যতা কিন্তু গড়ে উঠেছে সংস্কারের মধ্য দিয়ে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ যখন বনে জঙ্গলে বসবাস করত, আগুনে পুড়িয়ে পশু জন্তু পাখি তারা আগুনে পুড়িয়ে যখন তারা আহার করত, সেদিন থেকে আজকে আমরা যে পর্যায়ে উপনীত হয়েছি 1000 বছর ধরে, আমরা কি সংস্কারের মধ্য দিয়ে আসিনি? অবশ্যই সংস্কারের মধ্য দিয়ে আসি। এটাই সংস্কার, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সংস্কার চলতে থাকবে। আজকে আমরা যেটা সংস্কার করছি, এরকম হতে পারে আগামীকাল সেটাকে পুনরায় সংস্কার করার প্রয়োজনীয়তা দেখা দেবে। কাজেই সংস্কার, নির্বাচন, গণতন্ত্র এগুলি কিন্তু কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেটা বলা হয়, দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটার পাশাপাশি সবগুলোই থাকবে। একটা আগে, একটা পরে, একটা এখন হবে, একটা আগামীকাল হবে, এটা কিন্তু নয়। একটা হবে অন্যটা হবে না, সেটাও কিন্তু নয়। ইংরেজিতে যাকে বলা হয় যে ওয়ান অর দি আদার। সংস্কার এবং নির্বাচন কিন্তু ওয়ান অর দি আদার নয়, ওয়ান আফটার দি আদার, একটার পরে আরেকটা। নির্বাচন এবং সংস্কার কিন্তু একটা আগে পরে নয়, এগুলো সব সমান তালে চলতে থাকবে। এটাই মানব সভ্যতার রীতি, এটাই মানব সভ্যতার নীতি। এবং আমরা যদি মানব সভ্যতার অংশ হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই সবগুলো কাজ পাশাপাশি সমান্তরালভাবে করে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই সত্যগুলো উপলব্ধি করবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদেরকে একটু অনুরোধ করছি, আমি আজকে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি সাবধান করে দিচ্ছি আপনাকে, আমি যে কথা বলছি তার অর্থ কিন্তু বাকশাল নয়। আমি কিন্তু একথা বলছি না যে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে। এখানে ভিন্ন মত থাকবে। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে ডাইভার্সিটি থাকবে, প্রত্যেকের ভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের একটি আদর্শ এবং উদ্দেশ্য, যেটা আমি বলি যে আমরা বাংলাদেশকে একটা সম্মানজনক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা নিয়ে যেতে চাই। এটা বলি এই কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল, এবং তিনি সেটা অত্যন্ত স্বল্প সময়ে, মাত্র 3.5 বছরের ব্যবধানে তিনি হেনরি কিসিঞ্জার সাহেবের কথা একটু আগে উল্লেখ করেছেন বোধহয় গোলু সাহেব। তিনি বলেছেন, হেনরি কিসিঞ্জার কি বলেছিলেন, বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস। আমি তার সঙ্গে আরেকটি কথা যোগ করে দিই। তিনি পরবর্তীতে বলেছিলেন যে জিয়াউর রহমান হ্যাজ কনভার্টেড দ্য বাস্কেট কেস ইন্টু এ সাকসেস কেস।
এবং সেটাই তিনি করেছিলেন। এবং তিনি ছিলেন একজন সৈনিক, যেটা নিয়ে আওয়ামী লীগ তাকে অনেক সমালোচনা করেছে। আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আওয়ামী লীগের, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে পার্থক্য, সেটা আমি একটি কথা দিয়ে স্পষ্ট করে দিতে চাই। সেটা হচ্ছে এই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। আর আওয়ামী লীগ, আওয়ামী শব্দটি একটি উর্দু শব্দ, তারা সেই উর্দু থেকে এখনো বের হতে পারে নাই। সেই যে উর্দু শব্দের অর্থ হচ্ছে জনগণ। আওয়ামী লীগ জনগণের দল হয়েও তারা কি করেছে? উল্টোটি করেছে, তারা গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে গিয়েছে। এই সত্যগুলো কিন্তু আপনাদের উপলব্ধি করতে হবে। কাজে এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রভেদ। যারা আজকে বলছে, আমি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিচ্ছি, আমি বলতে চাই স্পষ্ট ভাষায় একটি কথা, যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব কল্প কাহিনী, গাল গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। ভোলানো যাবে না কি কারণে, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ভোলানো যাবে না এই কারণে যে বিএনপি কিন্তু স্বৈরতন্ত্র করে নাই, একটি উদাহরণ আপনারা দেখাতে পারবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বার তিনি প্রধানমন্ত্রিত্ব সম্পূর্ণ করেছেন, আর একবার তিনি প্রধানমন্ত্রীর পদ পল্টনের সামনে রাজপথে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রিত্বর পরোয়া করেন নাই। তিনি কি পরোয়া করেছিলেন? বাংলাদেশের জনগণকে তিনি ভালোবাসেন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন, এবং পরবর্তীতে এই বাংলাদেশের মানুষ তাকে পুনরায় প্রধানমন্ত্রী করেছিল। এখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রভেদ, এই প্রভেদ বুঝতে হবে। এবং যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন প্রচার করে বিএনপির নামে কুৎসা রচনা করছে, তার শক্ত জবাব বিএনপিকে দিতে হবে। বিএনপি কি আওয়ামী লীগের যিনি প্রধান তার বিরুদ্ধে 35টি মামলা দিয়েছে? দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে তো 35টি মামলা দেওয়া হয়েছে। বিএনপি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে 101টি মামলা দিয়েছে? আওয়ামী লীগ তো বিএনপির যিনি মহাসচিব তার বিরুদ্ধে 101টি মামলা দিয়েছে। বিএনপি কি আওয়ামী লীগের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়েছে, তার 50 লক্ষ কর্মীকে আসামি করেছে? আওয়ামী লীগ তো বিএনপির বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়েছে, তাদের 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করেছে। তাহলে যারা আজকে বলছে যে বিএনপি আওয়ামী লীগ নাকি এক, বিএনপি আসলে আবার নাকি বাংলাদেশের স্বৈরাচার হয়ে যাবে, এইসব মিথ্যা প্রচারণা যারা করছে তাদের সমুচিত জবাব দিতে, তথ্য দিয়ে তাদের কথাকে মিথ্যা প্রমাণিত করে দিচ্ছে, এবং সে কথা আপনাদের প্রত্যেককে বলতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের সত্যিকার বিশ্বাস করি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য। কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম, সেই প্রশ্ন আজকের এই ছাত্র সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে হবে। ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে হবে, তোমরা তো তোমাদের আন্দোলন শুরু করেছিলে কোটার জন্য, চাকুরির জন্যে। তাদের মনে করিয়ে দিতে হবে বাংলাদেশের গণমানুষের দাবিতে তোমরা পরে 1 দফা দাবিতে যেতে বাধ্য হয়েছ। সেটি বাংলাদেশের গণমানুষের দাবি ছিল। তারা যখন বুঝতে পেরেছে যে কোটা আন্দোলন দিয়ে কাজ হবে না, এদেশে সত্যিকার পরিবর্তন আনতে হলে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, 1 দফা দাবি, স্বৈরাচারকে বিদায় নিতে হবে, তখন তারা সফল হয়েছে। এই সত্য তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। যে আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি যে কথা একটু আগে বলেছি, আসুন আমরা সবাই বাংলাদেশের মঙ্গল চাই। আমি আমার বক্তব্য শুরু করেছি যে ছাত্র সমাজকে আমি সম্মান জানাই, তারা বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, কিন্তু তার অর্থ এই নয় যে তারা যদি আজকে পথভ্রষ্ট হয়ে যায়, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে তারা পথভ্রষ্ট হচ্ছে। ছাত্রদের যে মূল যে দায়িত্ব, তাদের লেখাপড়া শিখে তাদেরকে এই দেশের ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণ করতে হবে। অপ্রস্তুত হয়ে, যোগ্যতা অর্জন না করে যদি তারা এই দেশের দায়িত্বে যায়, তাহলে এ দেশের ধ্বংস অনিবার্য।
সবাইকে ধন্যবাদ।